ভারতের উত্তর সীমান্তে প্রায় ২৫০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে অবস্থান করছে পৃথিবীর উচ্চতম এবং প্রাচীনতম পর্বতশ্রেণী হিমালয়। প্রায় ৬ কোটি বছর আগে ইউরেশীয় ও ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলেই টেথিস সাগর থেকে এই সুবিশাল পর্বতশ্রেণীর উত্থান, যা এখনও কিন্তু প্রতি বছর প্রায় ২ সেন্টিমিটার করে বেড়েই চলেছে। ভারতের সাথে সাথে চীন, তিব্বত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী এই হিমালয়ের ২৫টি পর্বতশৃঙ্গ আছে, যার উচ্চতা ৮০০০ মিটারের ওপরে। আর এই অতিকায় হিমালয়ের কোলে তিব্বতের গা ঘেঁষে অবস্থান করছে ঈশ্বরের নিজের হাতে নিপুণভাবে তৈরি ভারতবর্ষের একটি রাজ্য, যে রাজ্যের ভূপ্রকৃতি কোথাও যেমনই সবুজ, কোথাও তেমনই রুক্ষ, কোথাও যেমনই নগ্ন, কোথাও তেমনই বরফাবৃত। তবে শুধু ভূপ্রকৃতিই নয়, এখানকার সংস্কৃতিও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। দেবভূমি হিমাচল আকারে অতটা বড় না হলেও এই রাজ্যের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে রয়েছে অজস্র ট্যুরিস্ট স্পট, যার মধ্যে সিমলা বা কুলু মানালি হয়তো আপনারা অনেকেই গেছেন, আর না গেলেও নাম শোনেননি এরকম মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা। তবে এই জনপ্রিয় কিন্তু জমজমাট ট্যুরিস্ট স্পটগুলি ছাড়াও হিমাচল প্রদেশের আরও বেশ কিছু জায়গা আছে, যা এখনও কিন্তু একরকমভাবে আনএক্সপ্লোর। পর্যটক সেখানে একদম যায় না বললেও ভুল হবে, কিন্তু সিমলা বা মানালির সেই থেকে ভিড় এই জায়গাগুলোকে কিন্তু এখনও স্পর্শ করেনি। আর এরকমই বেশ কিছু স্পট নিজেরা ঘুরে দেখতে আর আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের বেরিয়ে পড়া এই অফবিট হিমাচলের উদ্দেশ্যে। যারা ইতিমধ্যে হিমাচল প্রদেশ যাবেন বলে মনস্থির করে ফেলেছেন, তাদের জন্য আমাদের এই ভিডিও সিরিজে থাকছে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড। কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই সম্পূর্ণ নিজেদের প্ল্যানে ইচ্ছে মতো হিমাচল প্রদেশ ভ্রমণের জন্য যাবতীয় তথ্য আমাদের ভিডিওগুলিতে পেয়ে যাবেন। আর আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে যাচ্ছেন না বা কোনো কারণবশত যেতে পারছেন না, তাদেরও মন খারাপের কোনো কারণ নেই, কারণ উইন্টার হিমাচল ভ্রমণের চাক্ষুষ অভিজ্ঞতা আমরা যতটা পারবো আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে ফুটিয়ে তুলব। আপনাদের জন্য থাকলো উইন্টার স্মৃতির অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্য, যা হয়তো বাংলার খুব কম ইউটিউব চ্যানেলেই পাবেন। তাহলে আর এত ভাবছেন কি? এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর সাক্ষী থাকুন প্রায় 17 দিনের দীর্ঘ আমাদের এই রোমহর্ষক অভিজ্ঞতা। 10ই মার্চ 2024 রাজধানী ধরতে যখন আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটায় কিন্তু বেলা 12টা বেজে 30 মিনিট, আর দিনটি ছিল রবিবার। নির্দিষ্ট সময়ের 20 মিনিট আগেই 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছিল। 12305 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা। এবারের আমাদের কোচ ছিল এসি 2 টায়ারের, আর এবার আমাদের সিট পড়েছিল একটি কুপি। নির্দিষ্ট সময় অর্থাৎ বেলা 2টা বেজে 5 মিনিটে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। ভেবেছিলাম ট্রেনে ওঠার সাথেই আমাদের কিছু খাবারও পরিবেশন করবে, কিন্তু নিরাশ হলাম। ক্যাটারিংয়ে দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে একেবারে ইভিনিং স্ন্যাক্সেই দেওয়া হবে। এর আগেও আমরা রাজধানীতে এসি 2 টায়ারে সফর করেছি, কিন্তু তখন কোভিডের জন্য খাবার পরিবেশন করা বন্ধ ছিল। তাই এবার মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে এসি 3 টায়ার আর এসি 2 টায়ারে দেওয়া খাবারের গুণমান একই নাকি একটু আলাদা। বিকাল 4টে নাগাদ আমাদের সার্ভ করা হলো কচুরি, ভেজ স্যান্ডউইচ, চিড়ে ভাজা, সোনপাপড়ি আর চা। এসির হালকা শীতের আমেজে এই উষ্ণ গরম চা, তার সাথে 130 কিলোমিটার পার ঘন্টা গতিতে ঝড়ের বেগে ছুটে চলা এই রাজধানী এক্সপ্রেস কম্বোটা কিন্তু ফাটাফাটি। খাওয়া দাওয়া করে জানলায় চোখ ঠেকিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখের পাতা লেগে এসেছিল খেয়াল করিনি। ঘুম ভাঙলো বাবার ডাকে। ঘড়িতে দেখি রাত 8টা। ডিনার অলরেডি দিয়ে গেছে আমাদের টেবিলে। ভাত, 3 পিস রুটি, মোটামুটি গাঢ় ডাল, শুকনো সবজি আর 2 পিস চিকেন ছিল ননভেজ মিলে। আর ভেজ মিলে চিকেনের জায়গায় ছিল পনির, আর শেষ পাতে ছিল টক দই আর আইসক্রিম। তবে এগ মিলের অপশান কিন্তু আমরা পাইনি। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল।
খাওয়া দাওয়া শেষ করে যতক্ষণে আমরা বিছানা রেডি করে শোয়ার তোড়জোড় করছি, ট্রেন কিন্তু ততক্ষণে পাটনা। এসি 2 টায়ারের চওড়া বেডে ঘুমটা কিন্তু বেশ জমিয়ে হয়। সকাল 7টার দিকে যখন ঘুম ভাঙলো, ট্রেন তখন কানপুর পার করে ঝড়ের বেগে এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই সার্ভ হয়ে গেল বেডটি আর তার সাথে বিস্কিট। আমাদের ট্রেন নিউ দিল্লি পৌঁছাবে ওই 10টার দিকে, আর সেখান থেকে বিকেলে আমাদের রয়েছে কালকা শতাব্দী। হঠাৎ কি মনে হতেই ভাবলাম শতাব্দীর কোচ নাম্বারটা একবার দেখেই রাখি, কিন্তু টিকিট খুঁজতে গিয়ে একবারে স্তম্ভিত হয়ে গেলাম। দেখি ফোনে টিকিট নেই। ভাবলাম কোনোভাবে কি ডিলিট হয়ে গেল। আইআরসিটিসির অ্যাকাউন্টটা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও যখন টিকিটের টিকি খুঁজে পেলাম না, তখন মাথায় এলো আরে তো টিকিটই কাটা হয়নি। ভাবলাম একবার চেক করে দেখি যদি এখনও টিকিট অ্যাভেলেবেল থাকে, কিন্তু দেখলাম সবই ওয়েটিং লিস্ট। একরকম নিরুপায় হয়ে ওয়েটিং লিস্টের টিকিটই কেটে নিলাম। দেখা যাক যদি ভাগ্যদেবতা সুপ্রসন্ন হয়। আর কি, ততক্ষণে আমাদের ব্রেকফাস্টও সার্ভ হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, ডাবল ডিমের অমলেট অথবা কাটলেট, ফ্রুট জুস আর সাথে চা। শিডিউল টাইমের মধ্যেই আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন পৌঁছে গেল। আর পুরো জার্নি জুড়েই ট্রেনের বাথরুমটা ছিল বেশ ঝকঝকে ও পরিষ্কার। এই 1529 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের মোট সময় লেগেছিল 20 ঘন্টা। তবে রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে এই হাওড়া রাজধানী এক্সপ্রেস ধানবাদ হয়ে চলে। অনেকক্ষণ মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে টিকিট কি আদৌ কনফার্ম হবে নাকি আমাদের বিকল্প কিছু ভাবতে হবে। যাই হোক, এই মধ্যবর্তী সময়টা আমরা নিউ দিল্লি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জেই কাটাবো বলে স্থির করলাম। 10 টাকা প্রতি ঘন্টা জনপ্রতি হিসাবে, এবং শুধুমাত্র পিএনআর নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে পারেন। ভেতরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট ও আপনারা শুনতে ও স্ক্রিনে দেখতেও পাবেন, তাই বারবার বাইরে যাবারও দরকার হবে না। ভেতরে বাথরুম ও স্নানঘরও রয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে। আর 160 টাকার বিনিময়ে এক থালি ও ভেজ থালি আর 210 টাকার চিকেন থালি কিন্তু ট্রাই করতেই পারেন। কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই মন্দ নয়। ইতিমধ্যে টিকিট কনফার্মেশনের মেসেজ আমাদের ফোনে এসে গেল, আর আমরাও এখান থেকে লাঞ্চ সেরে প্ল্যাটফর্মে বেরিয়ে এলাম কালকা শতাব্দী ধরার জন্য। নির্ধারিত সময়ের 20 মিনিট আগে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল। আমরা উঠে পড়লাম ট্রেনে। সঠিক সময়ে অর্থাৎ বিকাল 5:15 নিউ দিল্লি স্টেশন ছেড়ে দিল। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেন দিল্লি ছেড়ে হরিয়ানায় প্রবেশ করলো, আর সেই সঙ্গেই আমাদের টেবিলে এসে হাজির হলো ইভিনিং স্ন্যাক্স। টিকিটের ক্ষেত্রে ভাগ্য দেবতা সুপ্রসন্ন থাকলেও বাকি যাত্রাপথে ভাগ্য কতটা সঙ্গ দেবে তা নিয়ে সংশয় কিন্তু ভালোই ছিল, কারণ সাংলাকল্পার রাস্তার বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের নিউজ মাঝে মধ্যেই চোখে পড়ছিল। আর ওদিকে স্পিতি ভ্যালির টেম্পারেচার রান করছিল -20°C নিচে। জানলার দিকে চোখ রেখে এসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল। আর এদিকে ডিনারও এসে পড়লো আমাদের টেবিলে। ডিনারে শুধুমাত্র ছিল ভেজ থালি। ট্রেন তখন রুদ্ধশ্বাসে ছুটে চলেছে পাঞ্জাবের মধ্য দিয়ে, আর খাবারও ছিল পাঞ্জাবিয়ানার ছোঁয়া। প্রায় 15টা নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গেল চণ্ডীগড়ে, আর এখানে এসে ট্রেন প্রায় ফাঁকাই হয়ে গেল। আর আপনারা যদি সিমলা বা কুলু মানালি বাই কার যেতে চান তাহলে কিন্তু এই চণ্ডীগড়েই নেমে যেতে পারেন। রাত 9:15 নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গেল তার গন্তব্য কালকা স্টেশনে। আর স্টেশনে পা রাখতেই কিন্তু অনুভব করলাম বাইরের তাপমাত্রা একবারে এক ধাক্কায় অনেকটাই ফল করে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় আমাদের চোখ গেল কিন্তু ওই দাঁড়িয়ে থাকা টয় ট্রেনগুলোর দিকে।
যেটাতে করে আমরা কাল সকালে সিমলা পৌঁছাবো। কালকা স্টেশনেরও নিজস্ব রিটায়ারিং রুম আছে, তবে ভাড়াটা একটু বেশি থাকায় আমরা স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলাম। মাত্র 300 মিটার মতো যেতেই বেশ কিছু হোটেল চোখে পড়ল। এরকম একটি হোটেলে একটু বার্গেনিং করে 1000 টাকায় 4 জনে 1 রাত কাটানোর ব্যবস্থা করে ফেললাম। আর হোটেলের রুমের ছবি দেওয়া থাকলো, হোটেলের ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। টায়ার্ড থাকায় দু চোখের পাতা খুব তাড়াতাড়ি এক হয়ে এলো। ফোনে দেওয়া 10-12টা অ্যালার্মের মধ্যে কোনো একটা অ্যালার্মে হটপট করে ঘুম ভেঙে গেল। ভাবলাম কৌশিক দাসের শতাব্দীর ভিস্টাডোমের মতো আমাদেরও কি ট্রেন মিস হয়ে গেল। মোবাইলের টাইম দেখে বুঝলাম না, এই যাত্রায় বেঁচে গেছে। ট্রেন ছাড়তে এখনও 1 ঘন্টা বাকি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাগেজ গুটিয়ে আমরা একটা অটো ভাড়া করে নিলাম। ভাড়া চাইলো 100 টাকা। মাত্র 3-4 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনে ঢুকতেই দেখি প্ল্যাটফর্ম নাম্বার 6 দাঁড়িয়ে রয়েছে হিমাচল ডায়েরিসের বহু প্রতীক্ষিত শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। টেম্পারেচার তখন 1500 ডিগ্রি সেলসিয়াস, আর প্রায় সকলের গায়ে রয়েছে সোয়েটার জ্যাকেট। এই ট্রেনের টিকিট 1 মাস আগে থেকেই কিন্তু বুকিং শুরু হয়। অনলাইন বা অফলাইন দুভাবেই ট্রেনের টিকিট কাটা যায়। তবে ট্রেনের সমস্ত কোচই ফার্স্ট ক্লাস, আর প্রতিটি কোচের পেছনের দিকে একটি করে টয়লেট ও লাগেজ রাখার জন্য আলাদা করে জায়গা রয়েছে। তবে এই ট্রেনের সিটের একটি ইউনিক ফিচার হলো যে প্রতিটি সিটকেই ট্রেনের অভিমুখ অনুযায়ী কিন্তু মুভ করা যায়। আর ট্রেনটি তার নির্ধারিত সময়ে অর্থাৎ ভোর 5:45 কালকা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ল জনপ্রিয় হিল স্টেশন সিমলার উদ্দেশ্যে। ভোরের আলো কিন্তু তখনও ফোটেনি। রাতের অন্ধকার চিরে হর্ন মারতে মারতে আমাদের ট্রেন ছুটে চলল পাহাড়ের দিকে। ট্রেন ছাড়ার পরে সার্ভ করে গেল টিকিট আর বিস্কুট এবং সাথে গরম জলের কাপ। দূরের পাহাড়ের ওপরে জোনাকির মতো আলোগুলো তখনও জ্বলে চলেছে, যদিও ঠিক সেই পাহাড়ের পেছন দিয়েই মনে হচ্ছিল ভোরের সামান্য আলো উঁকি মারছে। আমাদের ট্রেন আঁকা পাকা পাহাড়ি লাইন ধরে ক্রমশ এগিয়ে চলল। কালকা থেকে সিমলা পর্যন্ত 96 কিলোমিটার যাত্রাপথে আমরা অতিক্রম করব 864টা ব্রিজ আর 102টি টানেল। কালকা থেকে সিমলা রেলপথে 19টা স্টেশন থাকলেও আমাদের ট্রেন দাঁড়িয়েছিল এই 3টি স্টেশনে: ধরমপুর হিমাচল, বড়োক আর হলো সোলান। ব্রিটিশ পরাধীন ভারতে 1898 সালে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় আর শেষ হয় 1903 সালে। আজ থেকে প্রায় 120 বছর আগে, যখন না ছিল এখনকার মতো আধুনিক প্রযুক্তি আর না ছিল অত্যাধুনিক টানেল বোরিং মেশিন, কিভাবে যে এতটা রেলপথ নির্মাণ সম্পূর্ণ হয়েছিল তা আজও এক বিস্ময়। ঠিক এ কারণেই হয়তো 2008 সালে এই কালকা সিমলা রেলপথটি ইউনেস্কোর দ্বারা মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। সকাল 7:30টায় আমাদের ট্রেন এসে দাঁড়ালো ধরমপুর স্টেশনে। প্রচুর লোক ট্রেন থেকে নেমে তখন ফটো আর ভিডিও করতে ব্যস্ত, আর স্টেশনে কিন্তু টুকটাক খাবারের দোকানও ছিল। ধরমপুর ছাড়ার পর মিনিট 15 সময়ের মধ্যে আমাদের ট্রেন এসে দাঁড়ালো বড়োক স্টেশনে। প্রায় 2 ঘন্টা হতে চলল, আর এখন আমরা এসে পৌঁছেছি কালকা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এই বড়োক স্টেশনে।
আর এর উচ্চতা প্রায় 1500 মিটার। তৎকালীন ইঞ্জিনিয়ার বড় সাহেবের নাম অনুসারেই এই স্টেশনের নামকরণ। বড় সাহেবের আত্মহত্যার পরে তার প্রেতাত্মাকে এই স্টেশনের আশেপাশে দেখতে পাওয়ার বহু প্রবাদ এখনো কিন্তু এখানে শোনা যায়। এই স্টেশনেও টুকটাক খাবারের দোকান রয়েছে। বরফ ছাড়ার পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ট্রেন থেকে এরকম দুর্দান্ত ভিউ আর তার সাথে ডিম পাউরুটি ব্রেকফাস্ট, কম্বোটা কীরকম বলুন তো? দারুণ, তাই না? ট্রেন যত সিমলার দিকে এগোতে থাকলো, পাহাড়ে বিল্ডিংয়ের সংখ্যা তত বাড়তে থাকলো। ট্রেন রাইট টাইমে অর্থাৎ 10:45 সিমলা স্টেশন ঢুকিয়ে দিল। আর আমরাও নেমে পড়লাম হিল স্টেশন সিমলায়। আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, যদি নেতাজি এক্সপ্রেস দেরি করে কালকা ঢোকে তবে কি শিবালিক বা অন্যান্য টয় ট্রেনগুলি পাওয়া যাবে? যদিও নেতাজি এবং শিবালিক লিঙ্কড এক্সপ্রেস ট্রেন নয়, তবুও অধিকাংশ সময় নেতাজি এক্সপ্রেস কালকা ঢোকার পরেই শিবালিক এক্সপ্রেস সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তবে ভাগ্য খুব খারাপ থাকলে মাত্র 2-1 দিন নেতাজি এক্সপ্রেস কালকা ঢোকার আগেই শিবালিক ছেড়ে যায়। আর আমাদের এই টোটাল ট্রেন জার্নির মোট যেটা খরচ হয়েছিল, অর্থাৎ রাজধানী, শতাব্দী এবং শিবালিক এক্সপ্রেসের মোট ভাড়ার ডিটেলস রইল আমাদের ভিডিও ডেসক্রিপশানে। এছাড়াও আপনারা ডাইরেক্ট হাওড়া কালকা মেল অর্থাৎ নেতাজি এক্সপ্রেসেও আসতে পারেন, তারও ভাড়ার ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকলো। স্টেশন থেকে জাস্ট বেরোতেই পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে গাড়ি করে এগিয়ে চলাম সিমলা ম্যালের দিকে। তবে আজকের ভিডিওতে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের হিমাচল ডায়েরির দ্বিতীয় পর্বে, যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব সিমলাতে থাকা, খাওয়া এবং ঘোরার যাবতীয় ইনফরমেশান, এবং বিকালটা সিমলার মেলে কাটানোর দারুণ অনুভূতি। আর তার সাথে থাকছে সাংলা, কল্পা, স্পিতির পথে সাহারান যাওয়ার এক অপূর্ব অভিজ্ঞতা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। আমাদের হিমাচল ডায়েরিসের ভিডিওগুলি আপডেট পেতে কিন্তু আমাদের জার্নি ডায়েরিস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।